So these are the four principles, Taylor principles. Principles of management bolte Taylor এবং Fioler principles গুলোকে আমরা বুঝি. So there are four principles according to Taylor. Taylor developed first one is develop a science, not the rule of thumb. That means this is the opposite of hit or run tactics. Hit or run tactics মানে হচ্ছে গায়ের জোরে সবকিছু করা, এর পরিবর্তে আসলো developing science. There is a science, সবকিছুতে scientific way তে কাজ করা, not the rule of thumb, গায়ের জোর না। rule of thumb অথবা hit or run tactics, এর পরিবর্তে আসলো scientific way. সেকেন্ড ওয়ান হচ্ছে তোমাদের কোশ্চেন গুলো এরকম হবে যে সায়েন্টিফিক ওয়েতে যে মানে হিট অর রান নাকি সায়েন্টিফিক এরকম, তো শব্দগুলোর সাথে একটু ওরিয়েন্টেড হওয়া, যে রুল অফ থাম, হিট অর রান, এই জিনিসগুলোর সাথে ওরিয়েন্টেশন থাকতে হবে। সায়েন্টিফিক্যালি সিলেক্ট এন্ড দেন ট্রেন, সবকিছুতে এমপ্লয়ীদেরকে ট্রেনিং দেওয়া, ডেভেলপ করা তাদের, এই জিনিসটা। আর একটা হচ্ছে ম্যানেজমেন্ট এবং ওয়ার্কার, এমপ্লয়ি এবং ম্যানেজারদের মধ্যে একটা ভালো রিলেশন, তাদের কাজগুলোকে সুন্দর করে ডিসিপ্লিনড করা, এটা হচ্ছে 3 নাম্বার ডিসিপ্লিন। Heartily cooperate with the workers so as to ensure that all work is done in accordance with the principles of the science that has been developed. যেভাবে চাচ্ছে ম্যানেজমেন্ট, যেভাবে চাচ্ছে সেভাবে যেন এমপ্লয়িরা কাজ করে। Divide work and responsibility almost equally between management and workers. কথাগুলো আমাদের কোনো একটা লাইন এরকম না যেটা আসলে খুব কনফিউশন ক্রিয়েট করে। These are the 4 principles. Scientific management এর ফোকাসটা হচ্ছে to develop the employees performance. আমাদের যদি প্রশ্ন আসে যে what's the difference or distinction between scientific and administrative management, distinction between scientific and administrative management, দুটোর মধ্যে ডিফারেন্সটা কোথায়, এরকম কোশ্চেন আসতে পারে। So scientific management focuses on employees performance, আর administrative management focuses on employees and organizational performance, দুটোর উপরেই ফোকাস করেছেন। সো এই জিনিসটা তোমরা একটু পড়ে রাখবা, হাউ ডু টুডেজ ম্যানেজার ইউজ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট, এরকম ভাবে প্রত্যেকটা কোশ্চেন হতে পারে। যেমন হাউ ডু টুডেজ ম্যানেজার ইউজ অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট, হাউ ডু টুডেজ ম্যানেজার ইউজ কন্টিনজেন্সি পার্সপেক্টিভ। আমাদের যে স্কুলগুলো আছে এগুলোর মধ্যে তোমরা পড়বা হচ্ছে সায়েন্টিফিক ম্যানেজমেন্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট, হথর্ন স্টাডিজ, আর হচ্ছে কন্টিনজেন্সি এন্ড সিস্টেম। চ্যাপ্টার 2 থেকে এই 5টা জিনিস ভালো করে পড়বা মিড টার্মের জন্য। সায়েন্টিফিক ম্যানেজমেন্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট, হথর্ন স্টাডিজ। হথর্ন স্টাডিজটা হচ্ছে হিউম্যান রিলেশনস অ্যাপ্রোচ ইন ম্যানেজমেন্ট। এটাকে আমরা হথর্ন স্টাডিজ হিসেবে মনে রাখবো যে হথর্ন স্টাডিজ হচ্ছে সিরিজ অফ স্টাডিজ কন্ডাক্টেড বাই আল্টন মিল। এই হথর্ন স্টাডিজ এর ইমপ্লিকেশন বা মেজর ফাইন্ডিংস এগুলো ভালো করে পড়বা, এটা অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন যে হোয়াটস দ্য মেজর ফাইন্ডিংস অফ হথর্ন স্টাডিজ। এটা বইতে খুব সুন্দর করে লেখা আছে, বই থেকে পড়বা। সো এই কোশ্চেনটা মনে করো যে কমন, বুঝতে পারছো? এখানে হাউ ডু টুডেজ ম্যানেজার ইউজ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট আছে না, এরকম এখানে ইউজ অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট, ইউজ কন্টিনজেন্সি পার্সপেক্টিভ। কন্টিনজেন্সি পার্সপেক্টিভ মানে হচ্ছে বেসড অন সিচুয়েশন, ম্যানেজার্স মে মেক দ্য ডিসিশন বেসড অন সিচুয়েশন। এক একজনের জন্য এক এক রকম সিচুয়েশন হতে পারে। ফর এক্সাম্পল, টু মোটিভেট ওয়ান এমপ্লয়ি অর ম্যানেজার্স মে ইউজ দ্য থিওরি এক্স। থিওরি এক্স ইউজ করতে পারে, আমরা থিওরি এক্স থিওরি ওয়াই পড়বো। থিওরি এক্স মানে হচ্ছে the employees don't want to take more responsibility, so they are not ambitious and they are motivated by the fear and money. কাউকে টাকা এবং ভয় দেখিয়ে যে চাকরি ঠিকমতো না করলে তোমার বেতন কাটা যাবে অথবা চাকরি চলে যাবে, এই ভয় দেখিয়ে কাউকে কাজ করিয়ে নিতে হয়। মোটিভেশনের এটা একটা থিওরি, ম্যাকগ্রোগার্স এর থিওরি এক্স। ডগলাস ম্যাকগ্রোগার্স ডেভেলপ থিওরি এক্স এন্ড থিওরি ওয়াই। আরেকটা থিওরি হচ্ছে থিওরি ওয়াই। Theory Y হচ্ছে people are highly ambitious. They will be motivated by their status and recognition. কাউকে হচ্ছে যে টাকা না, বরং তাদেরকে সম্মানিত করা হলে, কেয়ার করা হলে, তাদের ভ্যালুস গুলোকে যদি কেয়ার করা হয়, they will feel motivation. So একজন ম্যানেজার দুজন এমপ্লয়িকে মোটিভেট করার জন্য দুই রকমের সিস্টেম ফলো করছে, কারোর জন্য থিওরি এক্স, কারোর জন্য থিওরি ওয়াই। এটা হচ্ছে কন্টিনজেন্সি পার্সপেক্টিভ। আবার মনে করো যে 4জন এমপ্লয়ি
চারজন এমপ্লয়িকে ট্রেনিং দেওয়ার জন্য একরকম মেথড, আবার অন্য চারজনের জন্য হয়তো অন্যরকম মেথড ফলো করছে। কাউকে হয়তো মনে করছে যে এদের ট্রেনিং দরকার, আবার কোনো কোনো সেক্টর কোনো কোনো পজিশনের জন্য মনে করছে যে না এখানে ট্রেনিং এর দরকার নেই। তো টেকনোলজিক্যাল সাপোর্ট, আমরা জানি যে কিছু অর্গানাইজেশন আছে যেগুলো খুবই টেকনোলজিক্যাল বেসড, যেমন সফটওয়্যার ইন্ডাস্ট্রি গুলো, ওখানে টেকনোলজি জানা লোকদের প্রায়োরিটি বেশি। সো ওখানকার এমপ্লয়ীদেরকে চিন্তা করে যে ওখানকার এমপ্লয়ীদের ডেভেলপমেন্টটা দরকার, তাদের ট্রেনিং দরকার। সো দিস ইজ দ্য কন্টিনজেন্সি অ্যাপ্রোচ। ম্যানেজমেন্ট মে ট্রাই ফর ডিফারেন্ট ম্যানেজারিয়াল প্র্যাকটিসেস ফর ডিফারেন্ট এরিয়া অফ দ্য পজিশনস। এক এক পজিশনের জন্য এক এক রকম ম্যানেজারিয়াল পার্সপেক্টিভ হোল্ড করে, কোথাও সায়েন্টিফিক ম্যানেজমেন্ট, কোথাও অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট, কোথাও কন্টিনজেন্সি, কোথাও সিস্টেম। দেয়ার আর টু কন্টেম্পোরারি অ্যাপ্রোচেস, দুটো কন্টেম্পোরারি অ্যাপ্রোচ আছে, একটা হচ্ছে সিস্টেম অ্যাপ্রোচ আর একটা হচ্ছে কন্টিনজেন্সি পার্সপেক্টিভ। সো হাউ ডু টুডেজ ম্যানেজার ইউজ সিস্টেম অ্যাপ্রোচ, হাউ ডু টুডেজ ম্যানেজার ইউজ কন্টিনজেন্সি অ্যাপ্রোচ? সো এই কোশ্চেনটা তোমরা মাথায় রেখো, ঠিক আছে? ক্লিয়ার? Yes, ma'am. জি ম্যাম। তো চ্যাপ্টার 2 থেকে আমাদের মোটামুটি এই হচ্ছে পড়াশোনা। আর 14 প্রিন্সিপাল নিয়ে তো আমরা অনেক কথা বলেছি, তারপরেও আমার মনে হচ্ছে যে আন্ডারস্ট্যান্ডিংটা তোমাদের ক্লিয়ার না। যে আমরা একটা প্রশ্ন দিয়েছিলাম বিথি রয় কি হয়েছিল যে তাকে প্রথমে একজন ম্যানেজার ফোন করে বলল যে হু হ্যাভ 2 years or 5 years experience they will be recruited, যে তুমি যখন রিক্রুট করবা তখন যাদের 5 বছরের অভিজ্ঞতা আছে তাদেরকে রিক্রুট করো। আরেকজন ফোন করে বলল যে তুমি যখন রিক্রুট করবা জিরো এক্সপেরিয়েন্স যাদের, তাদেরকেও রিক্রুট করতে পারো। লজিক হচ্ছে যে তাদেরকে তারা ওরিয়েন্টেশন দিবে, জিরো এক্সপেরিয়েন্স হলেও সমস্যা নেই, তারা ট্রেনিং দিবে। জিরো এক্সপেরিয়েন্স হলে স্যালারি একটু কম দিলেও অসুবিধা নেই, কিন্তু অনেক এক্সপেরিয়েন্স হলে তারা আবার স্যালারি বেশি চাইবে। জিরো এক্সপেরিয়েন্স যারা তাদেরকে 15,000-এ হায়ার করতে পারবা, কিন্তু এক্সপেরিয়েন্স যারা তাদেরকে 20-25,000 টাকা দিতে হবে। কনসেপ্ট হচ্ছে এটা। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি ইউনিটি অফ কমান্ড। দুইজন, আমরা বলছি যে এমপ্লয়ি জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনের ফিওলের যে প্রিন্সিপাল, এভরি এমপ্লয়ি শুড রিসিভ অর্ডারস ফ্রম অনলি ওয়ান সুপেরিয়র, একজনের কাছ থেকে শুধু সে কমান্ড পাবে। এখানে বিথি রয় কি হচ্ছে যে তার কমান্ডটা দুইজনের কাছ থেকে আসছে, দুইজনই হচ্ছে তার ইমিডিয়েট সুপারভাইজার। যেমন আমরা মনে করো যে আমরা ফ্যাকাল্টি মেম্বার, আমাদের ইমিডিয়েট সুপারভাইজার কিন্তু দুইজন, একজন হচ্ছে ডিন স্যার আর একজন হচ্ছে চেয়ারম্যান স্যার। এখন আমাদের একটা মনে করো প্রোগ্রাম অ্যারেঞ্জ করলো, প্রোগ্রাম অ্যারেঞ্জ করার পরে ডিন স্যার আমাদেরকে বললো যে আপনারা অবশ্যই সবাই ওই প্রোগ্রামে থাকবেন। কারণ ওই প্রোগ্রামের সময় মনে করো যে আমার ক্লাস আছে, আমাদের চেয়ারম্যান স্যার বললো যে ক্লাস কোনোভাবে মিস করা যাবে না, আপনাদের যার যার ক্লাস নেই তারা থাকবেন, যাদের ক্লাস আছে তারা ক্লাস নেবে। এখন আমাদের কাছে দুই রকমের ইনস্ট্রাকশন আসলো। একজন ডিন স্যার বললো যে ক্লাস প্রোগ্রামটাতে অ্যাটেন্ড করতে হবে, প্রোগ্রাম অনেক ইম্পর্টেন্ট একটা প্রোগ্রাম। আবার চেয়ারম্যান স্যার বললো যে আপনি কোনোভাবে ক্লাস মিস করতে পারবেন না, ক্লাস মোর দ্যান এভরিথিং। তখন আমরা ফ্যাকাল্টিরা কি করবো? তাহলে ইউনিটি অফ কমান্ডটা এখানে ভায়োলেটেড হয়েছে, রাইট? গট ইট? ম্যাম, ইউনিটি অফ কমান্ড আর ডিরেকশনের মধ্যে ডিফারেন্সটা কি? ডিরেকশনের ব্যাপারটা হচ্ছে প্ল্যান। একটা কাজের জন্য দুই রকম প্ল্যান যদি করা হয়, এটা হচ্ছে ইউনিটি অফ ডিরেকশন। ওয়ান হেড ওয়ান প্ল্যান, মানে একটা কাজের জন্য একটা প্ল্যান হবে, একটা কাজের জন্য দুইটা প্ল্যান একসাথে কিভাবে এক্সিকিউট করা যাবে। অনেক সময় দেখা যায় যে একটা কাজের জন্য দুইটা প্ল্যান, এখনকার অর্গানাইজেশন দুইটা না 14টা প্ল্যান রাখে একটা কাজের জন্য, তখন অনেক প্রবলেম হয়, আবার এটার মধ্যে অনেক বেনিফিটও আছে। একটা প্ল্যান মিস হলে আরেক প্ল্যান বিতে চলে যায়। এই সমস্ত জিনিসগুলো, প্রিন্সিপাল গুলো এখনকার অর্গানাইজেশনে কিছু জিনিসের ভায়োলেশন আছে, ভায়োলেশনটাকে ওয়েলকাম করা হয়, কিন্তু আলটিমেটলি এই জিনিসগুলো আসলে মানে ওয়েলকামিং না, এগুলোর ভায়োলেশন। ইউনিটি অফ কমান্ড এবং ইউনিটি অফ ডিরেকশন, ইউনিটি অফ কমান্ড তো পুরাই পাজল করে দেয় এমপ্লয়ীদেরকে। আর ইউনিটি অফ ডিরেকশন হচ্ছে ওয়ান হেড ওয়ান প্ল্যান, এই হচ্ছে কনসেপ্ট। The organization should have a single plan of action to guide managers and workers. যেমন to promote, to increase the sales revenue বাড়ানোর জন্য, ইনক্রিজ করার জন্য marketing managers may create the plan to discount,
সে বললো যে 15% ডিসকাউন্ট দিবে, 15% ডিসকাউন্ট দিলে তাহলে সেলস বেড়ে যাবে। এটা হচ্ছে একটা প্ল্যান। আর আরেকটা প্ল্যান হতে পারে যে দে মে ইনক্রিজ দ্য কোয়ালিটি অফ দ্য প্রোডাক্ট, কোয়ালিটি এনহ্যান্স করলে কাস্টমার স্যাটিসফ্যাকশন বাড়বে, দেন কাস্টমার্স উইল পারচেজ মোর। সো দেয়ার আর টু প্ল্যানস টু ইনক্রিজ দ্য সেলস রেভিনিউস। এখনকার অর্গানাইজেশন তো অনেকগুলো প্ল্যান ইউজ করে থাকে, কিন্তু আগে বলা হতো যে ইউনিটি অফ ডিরেকশন, একটা কাজের জন্য একটা প্ল্যান হবে। কেউ বললো যে 15% ডিসকাউন্ট, কেউ বললো 20% ডিসকাউন্ট। দুটা প্ল্যান তো একসাথে এক্সিকিউট হতে পারে না, যে কোনো একটা হবে, আইদার 15% অর 20%। একটা ব্রাঞ্চ 15% ডিসকাউন্ট করলো, আরেকটা ব্রাঞ্চ যদি 20% ডিসকাউন্ট করে, তাহলে হবে। মনে করো শাওরাপাড়াতে স্বপ্নের যেই শোরুম আছে বা বাটার যে শোরুম আছে স্বপ্নে শেওড়াপাড়া, তারা একরকম দিল, আবার মিরপুর 10-এ গিয়ে দেখা গেল যে আবার অন্যরকম। দুটো প্ল্যান কি হবে? দুটো ব্রাঞ্চের জন্য ওরা তো একই আমব্রেলা। সো এটা হচ্ছে ইউনিটি অফ ডিরেকশন, সিং ওয়ান হেড ওয়ান প্ল্যান। তারপর সাবঅর্ডিনেশন অফ ইন্ডিভিজুয়াল ইন্টারেস্ট টু দ্য জেনারেল ইন্টারেস্ট। এই জায়গাটাতেও তোমাদের অনেকের হয়তো কনসেপ্ট ক্লিয়ার না। একটা হচ্ছে যে যদি কেউ ফেভারিটিজম করে, যে নেপোটিজম, অনেকে আছে না যে ফেভার করছে, কোন একজন এমপ্লয়িকে ফেভার করছে, এটাও কিন্তু এটার ভায়োলেশন, সাবঅর্ডিনেশন অফ ইন্ডিভিজুয়াল ইন্টারেস্ট টু দ্য জেনারেল ইন্টারেস্ট। একজনকে প্রমোশন দিল, আরেকজনকে দিল না, একজনকে ইনক্রিমেন্ট দিল, আরেকজনকে দিল না। দুইজনে হয়তো ডিজার্ভ করে, দুইজনেরই প্রোডাক্টিভিটি লেভেল সেম, একজনকে ইনক্রিমেন্ট দিল, আরেকজনকে দিল না, তাহলে এটাও হচ্ছে সাবঅর্ডিনেশন অফ ইন্ডিভিজুয়াল ইন্টারেস্ট টু দ্য জেনারেল ইন্টারেস্ট। যে কোনো ধরনের আসলেই। আর ইকুইটি আরেকটা পয়েন্ট আছে, এটার সাথে তোমাদের গন্ডগোল বাঁধে অনেক সময়। ইকুইটি হচ্ছে এরকম অনেকটা সেম কনসেপ্ট নিয়ে থাকে। ম্যানেজার শুড বি কাইন্ড এন্ড ফেয়ার এনাফ টু দ্য সাবঅর্ডিনেটস, যে দুইজনের প্রোডাক্টিভিটি সেম হলে তাদের অবশ্যই রেমুনারেশনটা সেম হতে হবে। আর সাবঅর্ডিনেশন অফ ইন্ডিভিজুয়াল ইন্টারেস্ট, এটা হচ্ছে অনেকটা যে একটা গ্রুপকে ফেভার করলো, আরেকটা গ্রুপকে করলো না, তাদের আরেকটা গ্রুপের ইন্টারেস্টটাকে সাবঅর্ডিনেট করে রাখলো। দুটোর মধ্যে অনেকটা সিমিলারিটি আছে। আবার ডিসিপ্লিন এবং অর্ডার, এই দুটোর মধ্যেও তোমাদের গন্ডগোল বেঁধে যাচ্ছে আমার মনে হচ্ছে আর কি। একটা হচ্ছে ডিসিপ্লিন, the employees must obey and respect the rules that govern the organization, এটা হচ্ছে কনসেপ্ট হচ্ছে ডিসিপ্লিনের, যে তারা রুলস রেগুলেশন মেনটেন করবে। আর অর্ডার, অর্ডার শব্দটার অর্থ হচ্ছে যে প্রত্যেকটা জিনিস, যে জিনিসটা যে জায়গায় থাকার কথা সেই জিনিসটা সেই জায়গায় থাকবে, রাইট প্লেস ইন দ্য রাইট টাইম, অ্যাট দ্য রাইট টাইম। যে কোনো একজন পিপল হতে পারে, মানে অর্গানাইজেশন স্ট্রাকচার, পজিশনিং, যার দায়িত্ব ম্যানেজিং ডিরেক্টর হওয়ার, সে ম্যানেজিং ডিরেক্টর হবে, যার যোগ্যতা আছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর হওয়ার, সে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর হবে। এটা হচ্ছে রাইট পিপল এট দ্য রাইট প্লেস। অনেক সময় এমন কিছু মানুষকে আমরা দেখা যায় যে এমন একটা দায়িত্ব দেই যে দায়িত্বটা সে ডিজার্ভ করে না, ওখানে হচ্ছে অর্ডারের ভায়োলেশন। অর্ডার এবং ডিসিপ্লিন ওই দুটোও কিন্তু একই রকমের কথাবার্তা। স্কেলার চেইন, একটা তোমাদের ইয়ে ছিল স্কেলার চেইনের ইয়েটা কি মিস্টার আশিক ছিল বোধহয়, নাকি ওই যে পারচেজ ডিপার্টমেন্টে কাজ করে, একটা প্রশ্ন ছিল না? ম্যানুফ্যাকচারিং, দে আর ম্যানুফ্যাকচারিং দ্য বাল্ব। জি ম্যাম। জি ম্যাম। এমপ্লয়িটা পারচেজ ডিপার্টমেন্টে কাজ করে, এখন সে যখন পারচেজ ডিপার্টমেন্টে সাপ্লায়ারের কাছ থেকে একটা এলিমেন্টস যখন কিনে, কম্পোনেন্ট পার্টস, তখন একটা ইনস্ট্রাকশন ছিল, যে ইনস্ট্রাকশনটা খুব ইমিডিয়েটলি পাস করা দরকার ছিল হায়ার লেভেল প্রোডাকশন ম্যানেজারকে জানানো দরকার ছিল, কিন্তু স্কেলার চেইনের কারণে সে হচ্ছে যে তার ইমিডিয়েট সুপারভাইজারকে জানাতে হবে, সে সরাসরি প্রোডাকশন ম্যানেজারকে জানাতে পারবে না। যেমন আমাদের অনেক সময় দেখা যায় যে একটা ইস্যুতে সরাসরি আমরা প্রভিসি স্যারকে এটা জানানো দরকার, কিন্তু আমাদের স্কেলার চেইনের যদি আমরা চিন্তা করি, স্কেলার চেইনের ইয়েতে হচ্ছে আমরা প্রথমে জানাবো হচ্ছে আমাদের চেয়ারম্যান স্যারকে, চেয়ারম্যান স্যার এটা নিয়ে ডিন স্যারের সাথে কথা বলবে, ডিন স্যার এটা নিয়ে প্রভিসি স্যারের সাথে কথা বলবে। তো দেখা যাচ্ছে যে অনেক সময় এই যে স্কেলার চেইনটা মেনটেন করতে যে দে আর ইলাপসিং দ্য টাইম, ওয়েস্টেজ অফ টাইম। অনেক সময় দেখা যায় যে এক একটা ব্রাঞ্চ থেকে আরেকটা ব্রাঞ্চের ডিস্টেন্স অনেক, এক একটা
যে হেডকোয়ার্টার সেটা ডিস্টেন্স অনেক, হেডকোয়ার্টার থেকে পারমিশন না আসলে, কর্পোরেট থেকে পারমিশন না আসলে এরা এক্সিকিউট করতে পারবে না। এই যে জিনিসগুলো, ইনফরমেশন এক্সচেঞ্জ অফ ইনফরমেশন বা কমিউনিকেশন সিস্টেম, lack of proper communication system may create the problem. So scalar chain এর যে ম্যানেজমেন্ট সেটা হচ্ছে অনেকটা বিউরোক্রেটিক, খুব আমলাতান্ত্রিক একটা জটিলতার মধ্যে সে পড়ে গিয়েছে। যে ইমিডিয়েট সুপারভাইজারকে জানালে সে তার ইমিডিয়েটকে জানাবে, তারপরে আস্তে আস্তে যে সে প্রোডাকশন ম্যানেজারের কানে পৌঁছাবে, ততক্ষণে অনেক লেট হয়ে যাবে। কারণ প্রোডাকশন প্রসেস তো একটা ফ্লো অফ প্রসেস, কাজ সারাক্ষণই চলছে, খুব ইমিডিয়েটলি ওখানে নক করতে হবে টু ইমপ্রুভ দ্য to use the new component parts to manufacture the bulb. Got it? ওটার আনসারটা হচ্ছে স্কেলার চেইন। তারপর সেখানে তোমার নিজের মতো করে একটু লিখতে হবে যে এই স্কেলার চেইনের ইউজটা আসলে, আউটপুটটা আসলে কতটা তুমি সাপোর্ট করো বা করো না। এটা তুমি সাপোর্টেও লিখতে পারো যে দেয়ার শুড বি স্কেলার চেইন, একটা র্যাঙ্কিং থাকতে হয়, একটা ম্যানেজমেন্ট থাকতে হয়। সব লোয়ার লেভেল ম্যানেজাররা যদি সরাসরি আপার লেভেলে কমিউনিকেট করে, তাহলে এখানে ওই যে আমরা একটা কথা বলি না যে ঘোড়া ডিম দিয়ে ঘাস খাওয়ার মতো, ওরকম। তো ওইটারও একটা ভ্যালিডিটি আছে যে না, একটা র্যাঙ্কিং ফলো করার দরকার, ওটার আর্গুমেন্ট একরকম, তুমি চাইলে ওটাও সাপোর্ট করতে পারো, তাই চাইলে তুমি সেটা ডিসএগ্রিও করতে পারো। কারণ টুডেজ অর্গানাইজেশন যেগুলো খুব ফ্রি অ্যান্ড ফ্লেক্সিবল কমিউনিকেশন সিস্টেমস আর ফলোড বাই দ্য অর্গানাইজেশন। এখন কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এটা হয়ে থাকে, দ্য অর্গানাইজেশনস হু আর হাইলি ডিসেন্ট্রালাইজড। তো সেই সমস্ত ক্ষেত্রে কিছু কিছু ব্যাপার আছে যেগুলোতে হায়ারার্কি মেইনটেইন করতে গেলে অনেক সময় লেগে যায়। স্কেলার চেইনটা সেখানে আসলে একটু ডিসঅ্যাপয়েন্টিং অ্যাপ্রোচ। সো এটাকে তুমি ডিসএগ্রি করেও লিখতে পারো, এগ্রি করেও লিখতে পারো, সেটা ইটস আপ টু ইউ। যেটাই লিখো সেটাই সাপোর্ট। তোমার সেন্টেন্স মেকিং যদি ঠিক থাকে, আই উইল পিক আপ দ্য আনসার। সেন্ট্রালাইজেশন ডিসেন্ট্রালাইজেশন, এখান থেকে একটা জিনিস জেনে রাখবা যে সেন্ট্রালাইজেশন মানে হচ্ছে টপ লেভেল ম্যানেজমেন্ট উইল মেক দ্য ডিসিশন, আর এটার অপোজিট কন্ডিশন হচ্ছে ডিসেন্ট্রালাইজেশন। ডিসেন্ট্রালাইজেশন মিন্স লোয়ার লেভেল ম্যানেজমেন্ট মে হ্যাভ দ্য রাইট টু টেক দ্য ডিসিশন। কিছু কিছু ক্ষেত্রে অর্গানাইজেশন এই লোয়ার লেভেল ম্যানেজমেন্টকে ক্ষমতা দিয়ে দেয় যে হ্যাঁ তোমরাও ডিসিশন নিতে পারবা। যেমন অনেক সময় সুপারভাইজার্স মে অ্যালাউ দ্য 2 days holidays for their subordinates, যে সুপারভাইজারকে বলে 1-2 দিনের জন্য ছুটিতে চলে যাওয়া যায়। সো অর্গানাইজেশন গুলো একটা ডিগ্রি মেইনটেইন করে যে কিছু কিছু ব্যাপার তারা লোয়ার লেভেলকে অথরিটি দিয়ে থাকে, আবার কিছু কিছু ব্যাপারে টপ লেভেল ম্যানেজমেন্ট উইল হোল্ড দ্য অল দ্য অথরিটি। সব রকম মানে ওই ডিসিশন গুলো শুধু টপ লেভেল ম্যানেজমেন্ট নেবে। ফর এক্সাম্পল, ইফ এমপ্লয়িজ ওয়ান্ট হলিডেজ ফর 1 month, সে 1 মাসের জন্য ছুটিতে যাবে, এই জিনিসটা আবার পরের লেভেল থেকে, কর্পোরেট লেভেল থেকে পারমিটেড হয়ে আসতে হবে, অ্যাপ্রুভড হয়ে আসতে হবে এই ছুটিটা। আমরা যদি একদিনের ছুটিতে যাই, একদিন ক্লাস না করি, আমরা আমাদের চেয়ারম্যান স্যারকে জানাবো। কিন্তু আমরা যদি বলি যে 1 মাস আমি ক্লাস নিব না, এটা অবশ্যই প্রভিসি স্যার, ভিসি স্যারের অনুমোদিত হয়ে আসতে হবে। তাদের অনুমোদন ছাড়া আমাদের ডিন চেয়ার এটা অ্যালাউ করবে না। ব্যাপারটা হচ্ছে এরকম। কিন্তু আমরা 2-3 দিনের জন্য ছুটিতে যাব, আমাদের ডিন স্যার, চেয়ারম্যান স্যারকে বলে আমরা ছুটি ম্যানেজ করে চলে যেতে পারবো। এই হচ্ছে সেন্ট্রালাইজেশন ডিসেন্ট্রালাইজেশনের কনসেপ্ট। দ্য ডিগ্রি টু হুইচ সাবঅর্ডিনেটস আর ইনভলভড ইন ডিসিশন মেকিং। প্রত্যেকটা অর্গানাইজেশনে কিছু জিনিস থাকে সেন্ট্রালাইজড, কিছু জিনিস থাকে ডিসেন্ট্রালাইজড ডিসিশন মেকিং। ডিসেন্ট্রালাইজেশন মিন্স lower level management may have the right to make the decision. Centralization means top level management. আমরা যদি বলি যে this organization is highly centralized, that means we are referring that the all kinds of decisions are taken by the top level management. If we say this is decentralization, that means we want to say that subordinates may have the right to make the decisions, even the employees may have the right to make the opinion. যেখানে এমপ্লয়িদেরও কিছু মাত্রায় পরামর্শ নেওয়া হয়। আর এমপ্লয়ি বলতে আসলে নন ম্যানেজারিয়াল এমপ্লয়িদেরকে আমরা ইন্ডিকেট করি। There are some 2 types of employees in the organization. One is managerial employee, another one is non-managerial employee. Non-managerial employees are those who don't have the right to make the decisions and approve the decisions and who are not responsible for others' job. They are called non-managerial staff. এই ডিস্টিংশনটাও তোমাদের একটু বুঝতে হবে। যেমন উই দ্য ফ্যাকাল্টি মেম্বার্স আর দ্য নন ম্যানেজারিয়াল স্টাফ, নন ম্যানেজারিয়াল এমপ্লয়ি ইন দ্য গ্রিন ইউনিভার্সিটি। But our VC sir, Pro VC sir, Dean sir, Chairman sir, they are the managerial employee because they are responsible for others.
আমরা ক্লাস নিলাম কি নিলাম না এ ব্যাপারে চেয়ারম্যান স্যার কাছে আমাদের জবাবদিহি করতে হয়, বা চেয়ারম্যান স্যার আমাদেরকে একটা ডিকটেট করতে পারে, বা আমাদের ডিন স্যার আমাদের উপরে একটা ডিকটেশন দিতে পারে। So they can order, they are making the policies, তারা বিভিন্ন পলিসি গুলো ডেভেলপ করছে, but with the faculty members sometimes we are giving some opinions, but we are not directly involved to the decision making process. So there are two types of employees, managerial employee and non-managerial employee. Okay, এই কনসেপ্টটা তোমাদের কাছে ক্লিয়ার তো? Are you listening? Ma'am. Ma'am. So I hope তোমাদের এই চ্যাপ্টার 2 এর কিন্তু আরেকটা স্লাইড আছে, ওটাও পড়বা একটু। ওইখান থেকে যেটা পড়বা, এটা কোথায় দিয়েছিলাম, এই স্লাইডটা তোমাদের দেয়া আছে, এখান থেকে তোমাদের খুব বেশি কিছু করতে হবে না। এখানে এই স্লাইডটা মাথায় রেখো, এই জিনিসটা, দিস আর দ্য অ্যাপ্রোচেস অফ ম্যানেজমেন্ট। ক্লাসিক্যাল অ্যাপ্রোচের আন্ডারে আছে সায়েন্টিফিক এন্ড জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ, তারপর হচ্ছে কোয়ান্টিটেটিভ, তারপরে কোয়ান্টিটেটিভ থেকে আমরা অপারেশনাল ম্যানেজমেন্টটা পেয়েছি। বিহেভিয়ারাল অ্যাপ্রোচ, এটা হচ্ছে হথর্ন স্টাডিজ, দেখতে পাচ্ছো? দেখা যাচ্ছে ম্যাম? জি ম্যাম। এই যে এই হথর্ন স্টাডিজ, এটা হচ্ছে অ্যালটন মেয়র যে সিরিজ অফ স্টাডিজ, এটা পড়বা। আর হচ্ছে সিস্টেম অ্যাপ্রোচ, কন্টিনজেন্সি অ্যাপ্রোচ। এখনকার অর্গানাইজেশন গুলো সিস্টেম অ্যাপ্রোচ ফলো করে নাকি কন্টিনজেন্সি পার্সপেক্টিভ ফলো করে, বা কন্টিনজেন্সি পার্সপেক্টিভটা আসলে কি, সিস্টেমটা কি? সিস্টেম মানে হচ্ছে দেয়ার আর লটস অফ ইন্টারডিপেন্ডেন্ট অ্যাক্টিভিটিস, যে একটা ডিসিশন নিতে গেলে আরো অনেকগুলো ডিসিশন চিন্তা করতে হয়। আমরা একটা এক্সাম্পল বলেছিলাম যে ইন এ মোটর ইন্ডাস্ট্রি, if they want to increase their number of rooms, they must have some improvement in their car parking facilities. So this is the system approach. Or housekeeping facilities, tara shudhu hotel e room barale hobe na, car parking facilities, housekeeping facilities, they must hire some people for housekeeping. So এই জিনিসগুলো তাদের চিন্তা করতে হবে, দিস ইজ দ্য সিস্টেম অ্যাপ্রোচ। আর কন্টিনজেন্সি অ্যাপ্রোচ হচ্ছে না, এখন যে যারা আছে তাদেরকে দিয়ে মোটামুটি ওভারটাইম করে হাউসকিপিংটা আমরা চালিয়ে নিব। আর কার পার্কিং এর ব্যাপারেও তাদের একটা চিন্তা ভাবনা থাকতে পারে যে সব গেস্টদের হয়তো বা কার পার্কিং ফ্যাসিলিটিস দরকার নাও হতে পারে, অনেকে হয়তো অন্য কোথাও তারা রাখবে, এরকম একটা চিন্তা ভাবনা করেও তারা নিয়ে নিতে পারে ডিসিশন। এটা হচ্ছে কন্টিনজেন্সি, যে হ্যাঁ রুম একটা বাড়ানো যাচ্ছে, বাড়াই। So contingency হচ্ছে based on situation, they can take the decisions. তারা অনেক কিছু পূর্বাপর চিন্তা করবে না, they will take the decision. তো এখান থেকে জিনিসগুলো সেম জিনিস ওই স্লাইডেও আছে। এই স্লাইড থেকে যেটা সুন্দর করে যেটা আছে সেটা হচ্ছে হথর্ন স্টাডিজটা। হথর্ন স্টাডিজটা তোমরা এখান থেকে পড়বা, বই থেকে অবশ্যই পড়বা। এই হথর্ন স্টাডিজটা বই থেকে না পড়লে ভালো করে বুঝবা না। বইয়ে দেখবা যে হিউম্যান রিলেশনস, তোমাদের যে পিডিএফটা দেয়া আছে, পিডিএফ এর গ্রিফিনের বইয়ের যে পিডিএফটা দেয়া আছে ওখান থেকে একটু পড়বা। হথর্ন স্টাডিজ এর দুটো এক্সপেরিমেন্ট, যেটা খুব রিনাউন্ড, এই দুটো এক্সপেরিমেন্টের ফাইন্ডিংস গুলো কি? একটা ফাইন্ডিংস হচ্ছে productivity unexpectedly increased under imposed adverse working conditions. আমরা যে বলেছিলাম না যে লাইটিং বাড়িয়ে ওয়ার্কিং কন্ডিশন ইমপ্রুভ করে একটা গ্রুপকে দেয়া হয়েছে, আরেকটা গ্রুপকে কোনো ধরনের ফ্যাসিলিটিস দেয়া হয়নি। So there are two groups, তারা দুটো গ্রুপ করেছিল, but they are not aware about the experiments. দুটো গ্রুপের কেউই জানতো না যে তাদের উপর এক্সপেরিমেন্ট চলছে। একটা গ্রুপকে ফ্যাসিলিটিস ইমপ্রুভ করা হয়েছে, আর একটা গ্রুপকে ফ্যাসিলিটিস ইমপ্রুভ করা হয়নি, বাট বোথ গ্রুপস প্রোডাক্টিভিটি ওয়েন্ট আপ, ইনক্রিজ। দুটো গ্রুপেরই প্রোডাক্টিভিটি ওয়াজ ইনক্রিজড due to the group members who are not facilitated, they wanted to prove themselves they are not inferior. তারা নিজেদেরকে প্রমাণ করতে চেয়েছিল ম্যানেজমেন্টের কাছে যে তারা কোনো অংশে কম না। তাদেরকে ফ্যাসিলিটিস দেওয়া হয়নি, কিন্তু তাদের প্রোডাক্টিভিটি বেড়ে গিয়েছিল, জিদ করে বেশি বেশি কাজ করেছে।
এরকম জিদ করে আমরা বেশি বেশি পড়ালেখা করে ফেলতে পারতাম, যে হোক করোনা বা প্যান্ডেমিক, আমাদের পড়াশোনা কি বাদ যাবে? আমরা নতুন নতুন সব সফটওয়্যার ডেভেলপ করে ফেলবো এই ছুটির মধ্যে। এখন কোথাও যেতে পারছি না, বসে বসে প্রোগ্রামিং শিখে ফেলবো, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো ভালো করে শিখে ফেলবো। এরকম একটা জিদ চলে আসার দরকার না? জি ম্যাম। জি ম্যাম, বাট আসবে না। আমার মাঝে মধ্যে অনেক জিদ লেগে যায় যে কেন আমরা এরকম বলতে হয় যে উই আর ডেভেলপিং ডেভেলপিং। সে ছোটবেলা থেকে শুনতেছি, আমাদেরকে শিখাতো যে হোয়াটস দ্য ডিস্টিংশন বিটুইন ডেভেলপড এন্ড ডেভেলপিং। মাথায় আসতো না যে ডেভেলপিং মানেই তো মনে হইতো যে ভালো, কিন্তু ডেভেলপিং মানে যে গরিব দেশ, এটা অনেক পরে বুঝছি। আর কতকাল গরিব থাকবো বলতো? ম্যাম আমাদেরও যে আসে পরে ঘুমায় যাই, সব শেষ হয়ে যায়, সব ভুলে যাই ঘুম থেকে উঠে। একদম ভালো ভালো বলছো। এভরি সিঙ্গেল ডে জিদ নিয়ে থাকি। আল্লাহ, সবাই কি? আমি খালি চিন্তা করি যে আমি বোধহয় এরকম, আমার যখন অনেক কাজ থাকে আমি তখন ঘুমাই যাই, আমি তখন শুয়ে থাকি। আমার এখন চোখ জ্বলতেছে, হালকা পাতলা ঘুমে ধরতেছে, পানি দিয়ে আইছি চোখের মধ্যে, তারপরেও চোখ জ্বলতেছে। আমার তো গত কয়েকদিন ধরে এত মাথা ব্যথা, মানে অনেক রাত জেগে জেগে এইসব কোশ্চেন করতে যে প্রচন্ড মাথা ব্যথা করছে। এখন একটু মাথা ব্যথাটা কমছে, ভালো। তোমাদের ক্লাস নিতে নিতে মাথা ব্যথাটা চলে গেছে। ম্যাম আধা ঘন্টা ক্লাস নিয়ে এরপরে রেখে দিয়েন, তাহলে আর মাথা ব্যথা করবে না। না, আমার ক্লাসে যতক্ষণ থাকি ততক্ষণ আমি খুব ভালো থাকি। আমার ব্যাপারটা হচ্ছে উল্টা, যে ক্লাসে যাবে যে আমি অনেক হয়ে যাই। ক্লাসে থাকলে যে একটু লাইভলি থাকা হয়, যে তোমাদের সাথে ইন্টারাকশন হচ্ছে, কথা হচ্ছে, মনে হয় যে না বেঁচে আছি, মরে যাইনি এখন। এরপরে তো বুঝি না যে কবরে আছি নাকি কবরের উপরে আছি। গৃহবন্দী হয়ে থাকার যে কষ্টটা, সেটা তো আমরা সবাই এখন পাচ্ছি না, নাকি কম বেশি? মানে পুরো একটা রুমের মধ্যে ম্যাম কতদিন এখানে ঢাকায়, বাসা গেলে একটু যা হয়, সেটাই, ঢাকা আসলে ম্যাম পুরাই বন্ধু। পুরা বন্ধু দশা না আগের মতো তো। আর ঢাকাতে এমনিতেও বের হওয়ার জায়গা কম, তারপরে আবার প্যান্ডেমিক। এখন তো বের হলেই খালি জরিমানা, বিনা কারণে বের হইলে 200 টাকা করে জরিমানা। তোমরা কেউ দিছো জরিমানা? আমার সামনে অনেকজনই দিচ্ছে, যদিও বা যে মাস্কটা ছিল একটু নাকের থেকে নিচে ছিল, মুখ ঢাকা ছিল, নাক ঢাকা ছিল না। আমি তো মাস্ক করতেই পারি না, এই জন্য আমি বের হই না। আমি পুরা মাত্রায় লকডাউন মানে মেনটেন করি, কারণ ওই যে মাস্ক পরে বের হতে হবে, এই জন্য আমি বের হই না। বের হওয়ার দরকারও হচ্ছে না। আচ্ছা, হথর্ন স্টাডিজ এর মেজর ফাইন্ডিংসটা আমি আবারও বলছি, দুটো ফাইন্ডিংস একটু ইলাবোরেটলি পড়বা, তা না হলে বুঝবা না, ঠিক আছে? আরেকটা ফাইন্ডিংস হচ্ছে ইনসেন্টিভ প্ল্যানস। এখানে কি করেছিল যে ম্যানেজার অথরিটি অ্যানাউন্স দ্যাট ইফ এনিওয়ান ক্যান প্রডিউস এক্সট্রা ইউনিট অফ প্রোডাকশন দে উইল গেট এক্সট্রা মানি। যে কেউ যদি স্ট্যান্ডার্ড আউটপুটের জায়গায় একটা এক্সট্রা আউটপুট দিতে পারে, তাহলে এক্সট্রা আউটপুটের জন্য তাদেরকে এক্সট্রা টাকা দেয়া হবে। And management thought that everybody will be inspired for making more productivity, for generating more output, যাতে তাদের productivity level বাড়ে, সেজন্য অ্যানাউন্সমেন্টটা ছিল। But few of the workers just exercised on this experiment, and most of the workers, they just decided among themselves they will not create the output level beyond the standard. They set a common standard, common norms among themselves. নিজেদের মধ্যে নিজেরা একটা standard set করে নিয়েছিল, and they decided that nobody will go beyond this standard. If anyone can increase their productivity level, they will not belong to their groups. So due to belonging in the group, they did not take any kind of steps to improve their productivity level, because human being wants to be social. They want to belong in a group. তারা যে কোনো একটা দলের মধ্যে থাকতে চায়, দল থেকে বহির্ভূত হয়ে
নিজেদের ইনকামটাকে তারা বাড়াতে চায় না। সো হিউম্যান রিলেশনস মুভমেন্ট, এটাকে আমরা বলি হিউম্যান রিলেশনস মুভমেন্ট অ্যাপ্রোচ। এই দুটো এক্সপেরিমেন্টের পরে আরো কিছু এক্সপেরিমেন্ট ছিল যেগুলো অত রিনাউন্ডলি আমরা পড়ি না। এই দুটো এক্সপেরিমেন্ট করি, একটা হচ্ছে ইনসেন্টিভ প্ল্যানস, এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ইনসেন্টিভ প্ল্যানস বা পিস রেট সিস্টেম বলা হয়, দুভাবেই বলতে পারো। পিস রেট সিস্টেম, যে প্রত্যেকটা আলাদা আলাদা ইউনিটের জন্য আলাদা আলাদা এক্সট্রা মানি, এরকম, এই জন্য বলা হচ্ছে পিস রেট সিস্টেম। So a piece rate system এর মাধ্যমে organizations or management they got some ideas of the human relations. That means management should understand some values and attitude and personality of the human. Manager শুধু যন্ত্রের মতো রোবোটিক ভাবে চিন্তা করলে হবে না, তাকে অবশ্যই একজন মানুষকে শুধু সে অ্যাকাউন্টেন্ট তার হিসাব মিলায় যেতে হবে এই চিন্তাটা করলে হবে না, যে একজন অ্যাকাউন্টেন্ট রাত যত গভীর হোক, রাত যত 12টা 13টা বাজুক, তাকে হিসাব মিলায় যেতে হবে। এভাবে ম্যানেজমেন্ট যদি চিন্তা করে তাহলে হবে না, অ্যাকাউন্টেন্টেরও একটা লাইফ আছে। সো ওয়ার্ক লাইফ ব্যালেন্স, এখনকার যারা স্ট্যান্ডার্ড ওয়েতে আমরা যদি বলি যে ওয়ার্ক লাইফ ব্যালেন্স শুড বি ম্যানেজড বাই দ্য অর্গানাইজেশন, যে তোমার জীবন তুমি এবার যেমনি পারো তেমনি বাঁচাও, এরকম না, বরং ওয়ার্ক লাইফ ব্যালেন্সের জন্য অর্গানাইজেশনেরও some initiative should be taken by the organization to manage the work life balance of the employees. They should treat the employees personality, values, their personal lives, their social standards. These should be considered by the management. So these are the major findings of the Hawthorne studies. Social norms, group standards and attitudes more strongly influence individual output. সবার যদি মনের মধ্যে শান্তি থাকে তাহলে আউটপুটটা ভালো হবে। সারা বিশ্বে দেখা যাচ্ছে যে এই প্র্যাকটিস গুলো এগুলোর উপরে প্র্যাকটিস করছে, যেখানে প্রথমে চিন্তা করা হয়েছে যে একদিন ছুটি থাকলে তাদের প্রোডাক্টিভিটি লেভেল কেমন হয়, ওটা নিয়ে অনেক এক্সপেরিমেন্ট হয়েছে। এরপরে 2 দিন ছুটি দিয়ে দেখে যে 5 দিন তারা যে কাজ করে 6 দিনের যে তারা যে কাজ, দুটোর যে ডিফারেন্সটা, 5 দিনের কাজটা হচ্ছে বেশি প্রোডাক্টিভ। 2 দিন যদি তারা ছুটি পায় 7 দিনের মধ্যে, তাহলে আরো বেশি প্রোডাক্টিভিটি বেড়ে যায়। তারপরে দেখা গেল যে এখন বাইরের কান্ট্রি গুলোতে প্রায় 2000 সাল থেকে বোধহয় শুরু করেছে যে তারা 3 দিন হচ্ছে যে হলিডেজ রাখে। তো 3 দিন হলিডেজ রেখে 4 দিন যদি এমপ্লয়িরা কাজ করে, দেখা যায় যে ওই 4 দিন তারা খুব বেশি প্রোডাক্টিভ, তাদের প্রোডাক্টিভিটি লেভেল 5 দিনের চাইতে 4 দিনে বেশি। সো এইগুলো নিয়ে তারা এখন চিন্তা করছে। দেখা যায় যে 6 দিন যদি একজন এমপ্লয়ি কাজ করে, সে কাজের চাইতে অকাজ বেশি করে। দেখা যায় যে বসে বসে অফিসের ইলেকট্রিসিটি এবং অফিসের এসি এনজয় করতেছে, অর্গানাইজেশনের আরো ইলেকট্রিক বিল বেড়ে যাচ্ছে, আর কম্পিউটারের সামনে বসে বসে ফেসবুকে তারপরে টুইটারে চ্যাট করতেছে। অনেক সময় দেখা গেছে যে এরকম কম্পিউটারে বসে বসে মুভিও দেখছে, if they are not strictly monitored. So এগুলোর চাইতে বরং 4 দিন যদি তার অফিসে আসতে হয় আর 3 দিন যদি হলিডে থাকে, ওই 4 দিন সে ঘুমছে কাজ করে, যে 3 দিন সে হলিডে পাবে এই আশা। So these are the findings. Hawthorne studies এর এই ফাইন্ডিংস গুলো খুবই মজার। দেখো কন্টিনজেন্সি অ্যাপ্রোচটা তোমরা এখান থেকেও করতে পারো আইডিয়া নেওয়ার জন্য। কোনো কিছুই মানে আইডিয়াটা নিবা, আইডিয়া গুলো নিয়ে নিজের মতো করে একটু লিখবা। কন্টিনজেন্সি অ্যাপ্রোচ গুলো হচ্ছে সিচুয়েশনাল অ্যাপ্রোচ। দেয়ার ইজ নো ওয়ান ইউনিভার্সালি অ্যাপ্লিকেবল সেট অফ ম্যানেজমেন্ট প্রিন্সিপাল, যে একটা ইউনিক প্রিন্সিপাল থাকবে না বাই হুইচ টু ম্যানেজ অর্গানাইজেশনস। এক একটা সেটআপের জন্য এক এক ধরনের ম্যানেজমেন্ট প্র্যাকটিস, কোথাও হয়তো সায়েন্টিফিক ম্যানেজমেন্টের অ্যাপ্রোচ থাকবে, কোথাও অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট, কোথাও অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্টের ভায়োলেশন থাকবে। কারোর জন্য হয়তো স্কেলার চেইন, আর কোন কোন সেক্টরে হয়তো স্কেলার চেইনটা ইউজ হচ্ছে। বলাই থাকে যে খুব ক্রিটিক্যাল ডিসিশন হলে তুমি সরাসরি আমার সাথে কথা বলবা, তোমার ইমিডিয়েট সুপারভাইজারের সাথে তখন কমিউনিকেট করা দরকার, যেটা হচ্ছে স্কেলার চেইনের ভায়োলেশন। সো একই অর্গানাইজেশনে স্কেলার চেইন থাকে কিছু কিছু ব্যাপারে, আবার কিছু কিছু ব্যাপারে ভায়োলেশন অফ স্কেলার চেইন থাকতে পারে। ওয়ান হেড ওয়ান প্ল্যান, একটার জন্য শুধু একটাই প্ল্যান, এটাও প্র্যাকটিস হয়। আবার there are lots of plans for conducting one job, এটাও থাকে।
সো ভায়োলেশনও হয় আবার প্র্যাকটিসটাও হয়। একই অর্গানাইজেশনে দুই ধরনের ম্যানেজমেন্ট প্র্যাকটিস থাকতে পারে। এটাই হচ্ছে কন্টিনজেন্সি। কন্টিনজেন্সি মানেই হচ্ছে সিচুয়েশনাল অ্যাপ্রোচ। অ্যাডমিনিস্ট্রেটিভ জবগুলোর জন্য চিন্তা করে যে অ্যাডমিনিস্ট্রেটিভ জবের জন্য এত ট্রেনিং এর দরকার নেই, ওদের এত টেকনোলজিক্যাল ইমপ্রুভমেন্টের দরকার। আবার যারা হচ্ছে সরাসরি প্রোগ্রামিং এ কাজ করছে, প্রোগ্রামিং ডেভেলপমেন্টের জন্য কাজ করছে, তাদের হয়তো ট্রেনিং এর দরকার। ওদেরকে বলা হচ্ছে যে হ্যাঁ ওদের 4 দিনের 2 দিনের জন্য একটা ওয়ার্কশপ তাদের জন্য অ্যারেঞ্জ করো। সো দিস ইজ দ্য কন্টিনজেন্সি অ্যাপ্রোচ। একটা বেঞ্চমার্কিং এর জন্য ট্রেনিং দিচ্ছে, আর একটা বেঞ্চমার্কিং এইটার ডিপার্টমেন্টে কাজ করছে, তাদের ট্রেনিং এর দরকার। মার্কেটিং ডিপার্টমেন্টে কাজ করছে, ওদের ট্রেনিং দরকার। এরকম দিস ইজ দ্য কন্টিনজেন্সি অ্যাপ্রোচ। পুরো সবার জন্য ট্রেনিং দরকার এরকম না। ওকে, চ্যাপ্টার 2 টা সবার কাছে খুব ক্লিয়ার? জি ম্যাম। আশা করি সবাই মিড টার্মে খুব ভালো করবা। বলছি যে মানে যত সহজই মনে হোক, একটু না পড়লে জিনিসগুলো আসলে সহজ না, করতে হবে। কটা বাজে? আমাদের তো এখনো সময় আছে না, 1টা পর্যন্ত ক্লাস আমাদের নাকি? জি ম্যাম। ওকে, সো উই হ্যাভ টাইম। বেসিক ইনভেন্টস অফ প্ল্যানিং, এটা ছিল আমাদের পরবর্তী এটা চ্যাপ্টারটা, তাই না? প্ল্যানিং চ্যাপ্টারটা আমি তোমাদেরকে খুবই কনসাইজ করে দেই। সেটা হচ্ছে তোমরা এই জিনিসটা পড়বা। অনেক পড়ার দরকার নেই, অল্প পড়ো কিন্তু বুঝে বুঝে পড়বা, ঠিক আছে? স্ট্র্যাটেজিক প্ল্যান, ট্যাকটিক্যাল প্ল্যান, অপারেশনাল প্ল্যান, এই তিনটা হচ্ছে there are 3 types of organizational plan. ওকে, স্ট্র্যাটেজিক প্ল্যান গুলো হচ্ছে টপ লেভেল ম্যানেজমেন্ট ডেভেলপ দ্য স্ট্র্যাটেজিক প্ল্যান। সেগুলোর নমুনা কি রকম? লাইক অ্যাকোয়ারিং দ্য বিজনেস, অন্য একটা বিজনেসকে অ্যাকোয়ার করবে, কিনে ফেলবে। মার্জার, আরেকটা বিজনেসের সাথে যে মার্জ করবে, একসাথে হয়ে যাবে। তারপর হচ্ছে জয়েন্ট ভেঞ্চার, আরেকটা কোম্পানির সাথে জয়েন্ট ভেঞ্চারে কাজ করবে বাই মেইনটেইনিং সেপারেট লিগ্যাল এন্টিটি ফর themselves. So moves to achieve diversification. They have textile industry, now they want to enter into the pharmaceutical industry. This is called diversification strategy. So they may have the branch in Bangladesh, now they want to move to Malaysia. Malaysia তে নতুন একটা ব্রাঞ্চ দিতে চায়, এটাকে বলা হয় market development strategy. So these type of strategies developed by the top level management, and this is known as a strategic plan. এই সমস্ত প্ল্যান গুলোকে বলা হয় স্ট্র্যাটেজিক প্ল্যান। ওকে, গট ইট? স্ট্র্যাটেজিক প্ল্যান। আর ট্যাকটিক্যাল প্ল্যান হচ্ছে মিড লেভেল ম্যানেজমেন্ট প্রডিউস করে থাকে। ট্যাকটিক্যাল প্ল্যানস অর ট্যাকটিক্স রেফার্স টু দ্য মিনস ফর অ্যাচিভিং দ্য স্ট্র্যাটেজিস। টপ লেভেল ম্যানেজমেন্টে যে প্ল্যানগুলো ডেভেলপ করা হয় সেগুলোকে ইমপ্লিমেন্ট করার জন্য যেই পলিসিগুলো ডেভেলপ করা হয় সেগুলোই হচ্ছে ট্যাকটিক্যাল প্ল্যান। A plan aimed at achieving tactical and developed to implement specific parts of a strategic plan. Okay, operational plan হচ্ছে supervisor, lower level plan, supervisors or coordinators. They may just carry out the tactical plan to achieve the operational plan. ওদের কাজ হচ্ছে এদের দুই পার্টি যেগুলো বলে যেগুলো ইমপ্লিমেন্ট করে, ক্যারি আউট করে দেওয়া মোস্ট অফ দ্য টাইম। আরেকটা জিনিস হচ্ছে অপারেশনাল প্ল্যানকে আবার 2 ভাগে ভাগ করেছে, ওটা একটু বলবা। তোমরা শুনতে পাচ্ছ না ঘুমাই গেছো? ম্যাম আছি। শুনতে পাচ্ছি ম্যাম। ওকে, দেখো এক্সাম্পল গুলো একটু মাঝে মধ্যে দেখো। টাইপস অফ অপারেশনাল প্ল্যান, সিঙ্গেল ইউজ প্ল্যান আর হচ্ছে স্ট্যান্ডিং প্ল্যান। সিঙ্গেল ইউজ প্ল্যান হচ্ছে একটা কাজের জন্য যে প্ল্যানটা করা হচ্ছে ওই প্ল্যানটা রিকার করবে।
Single use plan developed to carry out a course of action not likely to be repeated in the future. For example, in case of the theme park, development of theme park like Nandan or Fantasy Kingdom, there was a plan to develop the Nandan park. So this plan will not be executed to develop the another theme park. অন্য আরেকটা থিম পার্ক যদি ওই মালিক তৈরি করতে চায় একই প্ল্যান দিয়ে কাজ হবে না, তাকে নতুন করে ওটার জন্য প্ল্যান করতে হবে। সেগুলো হচ্ছে প্রজেক্ট বেসড ফর এ প্রোগ্রাম or project. This is the example of a single plan. Okay, I hope this is very clear. Standing plan গুলো হচ্ছে like policy. Policy হচ্ছে একটা standing plan. একটা policy develop হলো, for example, if any worker can produce beyond the standard, they will get 3% or 5% payout. তার একটা বোনাস পাবে যদি 10 ইউনিটের জায়গায় 15 ইউনিট করে প্রডিউস করতে পারে per hour. So they will get 5% payout. 5% করে তাদেরকে বোনাস দেওয়া হবে। এটা দিস ইজ দ্য পলিসি। কেউ যদি 3 দিন দেরি করে যায় একদিনের স্যালারি কাটা, এটা হচ্ছে একটা পলিসি। দিস উইল বি রিপিটেডলি ইমপ্লিমেন্টেড বাই দ্য অর্গানাইজেশন। দিস ইজ দ্য স্ট্যান্ডিং প্ল্যান। একটা প্ল্যান ডেভেলপ করলো, একটা পলিসি ডেভেলপ করলো, সেই প্ল্যান বা সেই পলিসিটা সব সময় ইউজ করতে পারবে বিভিন্ন সময় ওভার দ্য টাইম। So standing plans হচ্ছে rules regulations, এগুলো হচ্ছে example, policy, standard operating procedure, rules and regulations. These are the example of a standing plan. Are you clear? আমাদের প্রবলেম হচ্ছে আমাদের যখন এক্সাম্পল বলতে বলি তখন আমরা বুঝি না যে আসলে কি বলবো, হয়তো ডেফিনিশনটা আমরা মুখস্থ করি, তাই না? এখন যদি বলা হয় যে স্ট্যান্ডিং প্ল্যানের একটা এক্সাম্পল বলো, আমরা বলতে পারবো? ফর এক্সাম্পল আ পলিসি, এটাই হচ্ছে একটা এক্সাম্পল স্ট্যান্ডিং প্ল্যানের। এখন যদি প্রশ্ন আসে পলিসি হচ্ছে পলিসি অথবা প্রজেক্ট এন্ড প্রোগ্রাম, কোনটা স্ট্যান্ডিং প্ল্যান কোনটা সিঙ্গেল ইউজ প্ল্যান, আমরা আনসার তো রাইটলি দিতে পারবো নাকি? প্রশ্নটা আরেকবার। প্রশ্ন থাকলো এখানে যে পলিসি আছে, রুলস রেগুলেশনস আছে, তারপরে স্ট্যান্ডিং প্ল্যানে আমরা কি যেন বলে সিঙ্গেল ইউজ প্ল্যানে আমরা পড়েছি প্রোগ্রাম প্রজেক্ট, তাই না? এখন যদি প্রশ্ন করা হয় যে প্রজেক্ট এটা কি স্ট্যান্ডিং প্ল্যান নাকি এটা সিঙ্গেল ইউজ প্ল্যান, সিঙ্গেল, এইভাবে আসবে কোশ্চেন গুলো। নাও ক্লিয়ার? কোম্পানি পলিসি এটা হচ্ছে যে স্ট্যান্ডিং প্ল্যান নাকি সিঙ্গেল ইউজ প্ল্যান? স্ট্যান্ডিং প্ল্যান। এইভাবে বুঝে বুঝে পড়বা যে কোম্পানি রুলস রেগুলেশনস, স্ট্যান্ডিং প্ল্যানস ডেসক্রাইবিং এক্স্যাক্টলি হাউ স্পেসিফিক অ্যাক্টিভিটিস আর টু বি ক্যারিড আউট। এটা হচ্ছে রুলস রেগুলেশনস, যে অনেক রুলস রেগুলেশন অর্গানাইজেশন সেট করে রাখে, এটা হচ্ছে স্ট্যান্ডিং প্ল্যান। যেমন অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার থেকে যখন সে ফুল ব্রাঞ্চ ম্যানেজার হবে তখন তারে একটা টয়টা দেওয়া হবে, টয়টা করলা দেওয়া হবে 2014 সালের হবে। এটা হচ্ছে তাদের রেগুলেশনের মধ্যে আছে, রুলস এর মধ্যে আছে। এটা হচ্ছে একটা স্ট্যান্ডিং প্ল্যান। এখন সেখানে বার যেই যাক পারসন দেখবে না, ওই পজিশনটা যে হোল্ড করবে ওই পজিশনে যে যাবে তাকেই একটা অটোমোবাইল দেওয়া হবে, কার দেওয়া হবে। গট ইট? এটা হচ্ছে রুল, হচ্ছে স্ট্যান্ডিং প্ল্যান। আই হোপ দিস ইজ ক্লিয়ার। না বুঝলে বলো। বুঝছি। সবাই বুঝছো? যেভাবে আলাদা আলাদা করে বলছি ওরকম আলাদা আলাদা করে যেন মনে থাকে। এক্সাম্পল গুলো পড়লে সুবিধা কি, যে এক্সাম্পল গুলো মাথার মনের মধ্যে ঢুকে যায়। তাহলে প্ল্যানিং থেকে মোটামুটি আমাদের এই হচ্ছে পড়াশোনা। আমার মনে হয় না যে আজকে তোমাদের পড়তে হবে। একটু তাও রিকোয়েস্ট করবো যে পিডিএফ দিয়েছি না তোমাদের গ্রিফিনের বইটা? জি ম্যাম। সুযোগ পেলে একটু পড়ো। আচ্ছা, চ্যাপ্টার 9 এটুকুন পর্যন্তই তোমাদের মিড টার্মের প্রশ্ন, আর না বাড়াই, এটুকুনি ভালো করে পড়ো, ঠিক আছে? অনেক পড়া আছে ম্যাম, পড়লে অনেক পড়া, পড়লে অনেক পড়া, আর না পড়লে কিছুই না। না পড়লে মনে হয় যে পড়াই নাই, তাই না?
ডিসিশন মেকিং এর প্রোগ্রামড এবং নন প্রোগ্রাম ডিসিশন। প্রোগ্রাম হচ্ছে যে মোটামুটি ফ্রিকোয়েন্টলি যেটা আমরা রিকারিং হচ্ছে যে সমস্ত ডিসিশন গুলো, এগুলো হচ্ছে প্রোগ্রাম ডিসিশন। একবার নিলাম, 14 বছর ধরে ওই ডিসিশন গুলো চললো, বিভিন্ন সিচুয়েশন বিভিন্ন টাইম ফ্রেমে চললো, এই হচ্ছে প্রোগ্রাম ডিসিশন। আর নন প্রোগ্রাম ডিসিশনের জন্য আমাদের দেখা যায় যে সাডেন একটা সিচুয়েশন অ্যারাইজ হলো, সাডেন একটা প্রবলেম আইডেন্টিফাইড হলো, তখন ওই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করব, হ্যাঁ, কি ধরনের ডিসিশন নিলে ওই প্রবলেমটা সলভ হবে, এটাই হচ্ছে নন প্রোগ্রাম ডিসিশনের এক্সাম্পল। আর ডিসিশন দ্যাট ইজ রিলেটিভলি আনস্ট্রাকচার্ড এন্ড অফার মাচ লেস, খুব কম সময় সেগুলো আসে, হয়তো চোখের সামনে আসে। যেমন হঠাৎ করে দেখলো, তারা আইডেন্টিফাই করলো যে their turnover rate is increasing or their employees are not getting motivation, their productivity is decreasing. So this is the problem identification. They should seek out some new location for the new plant. নতুন নতুন কারখানা তো আর প্রতিদিন ডেভেলপ হয় না, তাই না? অনেকদিন পরে হয়তো হঠাৎ তাদের মনে হলো যে একটা ব্রাঞ্চ নতুন করে একটা নতুন লোকেশনে establish করতে হবে। So to fine tune the new location, best suited locations, this is the problem. So এগুলো হচ্ছে নন প্রোগ্রাম ডিসিশনের একটা এক্সাম্পল, যে হঠাৎ করে একটা প্রবলেম আইডেন্টিফাই হলো, সেখানে তখন তারা চিন্তা করে যে how to solve these issues, and they sometimes they develop lots of alternatives, তাদের মাথায় অনেক অল্টারনেটিভ ডিসিশন আসে, then they want to solve the best one. They are creating some weightage for the variables, and they fine tune which one is best suited. So there are steps of making the decisions. So decision making er ekta proshno hocche je what is programmed and what is non programmed decisions, and how can you distinguish distinction ta ki program decision ebong non program decision er major je distinction seta hocche program decisions that is occurred frequently. প্রোগ্রাম ডিসিশনস গুলো আমরা সাধারণত প্রতিনিয়ত নিয়ে থাকি এরকম। আর নন প্রোগ্রাম ডিসিশন হচ্ছে ইট ইজ লেস স্ট্রাকচার্ড, এটা স্ট্রাকচার্ড থাকে না, আমাদেরকে অনেক কিছু গবেষণা করে, অনেক রিসার্চ করে, টাইম কনজিউম করে, অন্যদের সঙ্গে কথা বলে, সামটাইমস উই মাস্ট টক টু আদার্স টু মেক দ্য ডিসিশনস মোর ইফেক্টিভ। উই হ্যাভ টু ডিল স্টেপস, rational decision making steps for making the decisions. So this is the difference between programmed and non-programmed. Programmed হচ্ছে structured আর non-programmed হচ্ছে unstructured. আর programmed হচ্ছে frequently occurred আর non-programmed হচ্ছে less frequent, সব সময় ভাবে। এই হচ্ছে মেজর আইডিয়া। আর একটা এখান থেকে তিনটা প্রশ্ন পড়বা, একটা হচ্ছে এটা, আর একটা হচ্ছে কন্ডিশনস। Conditions গুলো খুব সোজা, একটা there are 3 conditions by which organizations make the decision making under certainty. Certainty মানে হচ্ছে consequences are well known, কোন ডিসিশন নিলে কি হবে এইটা মোটামুটি গেস করা যায়, ভালোভাবে গেস করা যায়। প্রত্যেকটারই তো সার্টেনটি যেটা সেখানেও কলাপস হতে পারে কখনো কখনো, বাট দিস ইজ মোর সার্টেন, আউটকামস আর মোর সার্টেন, ওয়েল নোন। This is the decision making under certainty. Like security bonds, government security, government bond purchase করা, FDR করে রাখা। একটা ব্যাংকে আমি FDR করে রাখলাম, FDR 10 লাখ টাকার যদি FDR করি আমি মাসে মাসে হয়তো 10,000 করে পাবো, এরকম একটা সিকোয়েন্স থাকে। কিন্তু এখানেও কলাপস হতে পারে, ব্যাংকে যদি না থাকে, ব্যাংকে যদি ব্যাংক্রাপ্টিতে পড়ে যায়, ভ্যানিশ হয়ে যায়, তাহলে কেমন হবে? অবস্থা শেষ। অবস্থা শেষ। আমরা মাঝে মাঝে না ব্যাংকে টাকা রাখতে ভয় লাগে, যে ব্যাংকে যদি উধাও হয়ে যায়, কত কিছুই তো উধাও হয়ে যাচ্ছে, তাই না? হঠাৎ হঠাৎ রাতারাতি শেষ, রাতারাতি শেষ। ইবালিকে নিয়ে তো সারাক্ষণই মনে হয় যে ইবালির ম্যানেজারের উপরে রেস্ট্রিকশন চলে আসছে অলরেডি, যেটা আমরা কিছুদিন আগে, মনে করো মাসখানেক আগে চিন্তা করতেছিলাম যে ও যদি এই টাকাগুলো নিয়ে ভ্যানিশ হয়ে যায়, চলে যায় ইউরোপে, তাহলে কি হবে সবার? কোটি কোটি টাকা, তাই না? কি অবস্থা! এটা আসলে কি ধরনের বিজনেস মডেল আমি এখনো ডিফাইন করতে পারি না। 10 টাকার জিনিস সে 1 টাকায় বিক্রি করে, কিভাবে সে ম্যানেজ করে, দ্যাটস দ্য ফিলোসফি। মানে ইন্টেনশনটা কি সেটা একটু জানা দরকার, যে কোন ইন্টেনশন নিয়ে সে কাজগুলো করছে। অনেকে তো বেশ ভালো ভালো প্রোডাক্ট যারা পেয়ে গেছে অলরেডি, তারা তো উইনার,
কিন্তু যারা পাইনি এখন পর্যন্ত তাদের অবস্থাটা কি হবে? আচ্ছা, ডিসিশন মেকিং আন্ডার রিস্ক। রিস্ক মানে হচ্ছে এরকম যে দে ক্যান ক্যালকুলেট দ্য রিস্ক, দেয়ার আর লটস অফ ডেটা, তাদের হাতে মোটামুটি ডেটা থাকে যে এই দে ক্যান ডু ফোরকাস্ট। ডিসিশন মেকিং বা প্ল্যানিং এর ক্ষেত্রে ম্যানেজাররা সাধারণত কি করে? ফোরকাস্টিং করে। ফোরকাস্টিং মানে হচ্ছে পূর্বানুমান। দেয়ার আর লটস অফ টেকনিক্স টু ফোরকাস্ট অর্গানাইজেশনস মে ইউজ। বিভিন্ন ধরনের টেকনিক আছে, ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচ আছে। এখানেই হচ্ছে কোয়ান্টিটেটিভ অ্যাপ্রোচ, যেটা আমরা ম্যানেজমেন্টের third paradigm e dekhi the quantitative approach of the management. So they can calculate the risks by having some mathematical tools. Kichu maths use kore to develop the appropriate forecast. তারা চিন্তা করে যে ট্রেন্ডটা কি রকম, 2014 তে কেমন ছিল সেল, 2015 তে কেমন, 2016 তে কেমন, এরকম চিন্তা করে তারা বের করার চেষ্টা করে যে তাদের 2022 সালে কতজন এমপ্লয়ি লাগবে, অথবা 2022 সালে তাদের ক্যাপাসিটি কতটুকু লার্জ করতে হবে টু হ্যান্ডেল দ্য ডিমান্ড। সো দেয়ার আর লটস অফ ডিসিশনস এন্ড দে ক্যান টেক দ্য ডিসিশনস বাই ক্যালকুলেটিং দ্য রিস্ক। ওকে, বোঝা যায় কথাগুলো? ট্রেন্ড অ্যানালিসিস করতে পারে ফোরকাস্টিং এর জন্য। কজ এন্ড ইফেক্ট অ্যানালিসিস, যেটা ইশিকাওয়া ডায়াগ্রাম। দেয়ার আর লটস অফ ফোরকাস্টিং টুলস। তোমরা হয়তো স্ট্যাটিস্টিক্স এ কিছু বিজনেস ডিসিশন মেকিং টুলস দেখে আসছো, স্ট্যাটিস্টিক্স এ পড়ানো হয় বা ইকোনমিক্স এর ও পড়ানো হয় কিছু ডিসিশন মেকিং। আর ডিসিশন মেকিং এর যে কিছু ম্যাথস আছে, সেই ম্যাথস গুলো আমরা পড়বো। মিড টার্মের জন্য আমরা রাখতে চাচ্ছি না এই মুহূর্তে। মিড টার্মে আমরা শুধু থিওরিটিক্যাল পার্টি রাখছি বেশি। মিড টার্মের পরে আমরা যেই চ্যাপ্টার গুলো পড়বো সেখানে আমরা কিছু ম্যাথস দেখবো। ব্রেক ইভেন অ্যানালিসিস করছো তোমরা? ব্রেক ইভেন অ্যানালিসিস এর অঙ্কগুলো কি করছো? Decision making is one of the best technique to have the break-even analysis. To make the decision more effective, organizations just do the break-even analysis. Break-even মানে হচ্ছে no loss no gain. কত মাত্রার কতগুলো আউটপুট তৈরি করলে কত টাকা সেভ হলে তাদের যে ইনভেস্টমেন্ট সেটা উঠে আসবে। তার মানে হচ্ছে টোটাল কস্ট ইজ ইকুয়াল টু টোটাল রেভিনিউস। দিস ইজ দ্য ব্রেক-ইভেন পয়েন্ট। যত টাকা ইনভেস্ট করেছে সেল করে তত টাকা যদি রেভিনিউ আসে, ওই অ্যামাউন্টটাকে আমরা বলি ব্রেক-ইভেন অ্যামাউন্ট। কিছুটা তো বুঝলাম নাকি? আমরা অঙ্ক করবো এগুলোর উপরে। ওকে, ব্রেক ইভেন এটা তো পড়ে আসার কথা। ভেরিয়েবল কস্ট এবং ফিক্সড কস্ট আইডিয়া গুলো তো তোমাদের থাকার কথা। পড়াইছিল ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স এ পড়াইছিল ভেরিয়েবল কস্ট ফিক্সড কস্ট। এই তো, তাহলে তো আইডিয়া আছে। আমরা একটুখানি দেখলে বুঝে যাবে। অঙ্ক একটু দেখলেই আমরা মানে অঙ্কগুলো সহজ, মানে কোনো জটিল অঙ্ক না আর কি। জাস্ট আমরা ব্রেক ইভেনের বেশি যদি আউট ডিমান্ড থাকে, তাহলে যদি আমরা মনে করো যে আমরা 10টা সেল করতে পারবো, 10টা পর্যন্ত সেল করলে আমাদের ব্রেক ইভেন, মানে নো লস নো গেইন। ওইটুকুন বিক্রি করলে আমাদের লাভ উঠে আসবে। তো আমরা কি ওইটুকুনি শুধু প্রডিউস করব? আমাদের ডিমান্ড যদি ওইটুকুন থাকে তাহলে আমরা কি আসলে ওই বিজনেসটা করব? নো লস নো গেইনে কি কেউ বিজনেস করে? না। আমরা তো প্রফিটের জন্য বিজনেস করি, তাই না? নো লস নো গেইন মানে হচ্ছে নো প্রফিট। তোমার যত টাকা খরচ হয়েছে তৈরি করতে, মনে করো বিরিয়ানি তৈরি করতে তোমার 5,000 টাকা খরচ হলো, তোমার 5,000 টাকার বিরিয়ানি সেল হলো। তারপর ঘরে বসে তোমার তো আর কোনো বেনিফিট থাকলো না, তাই না? কিন্তু তোমার খরচ যদি হয় 5,000 টাকা, তুমি যদি মনে করো তোমার ডিমান্ড থাকে যে তোমার 10,000, তাহলে না তোমার লাভ হবে। ডিফারেন্সটাই তো লাভ। কস্ট এবং রেভিনিউর যে ডিফারেন্স, ওটাই হচ্ছে প্রফিট। তো আমরা সবাই তো প্রফিটের জন্যই বিজনেস করি, যে কোনো ডিসিশনে এটা দেখা হয়। আচ্ছা, ওখানে আমরা না যাই এই মুহূর্তে। সো রিস্ক, ডিসিশন মেকিং আন্ডার দ্য রিস্ক, দ্যাট মিন্স ম্যানেজমেন্ট ক্যান টেক দ্য ডিসিশনস বাই ক্যালকুলেটিং সাম রিস্ক। আর ডিসিশন মেকিং আন্ডার আনসার্টেইনটি, আনসার্টেইনটি মানে হচ্ছে দেয়ার ইজ নো প্রিভিয়াস ডেটা টু ক্যালকুলেট দ্য রিস্ক। কতটা ডিমান্ড হতে পারে বা ডিমান্ড কতটা কম হতে পারে বা বেশি হতে পারে, দেয়ার ইজ নো ডেটা, বিকজ দিস ইজ মেবি দ্য ভেরি ইমার্জিং ইন্ডাস্ট্রি, খুব নতুন একটা ইন্ডাস্ট্রি। So in that situations, management are taking decision based on uncertainty. এই হচ্ছে একটা ব্যাপার। আর একটা জিনিস হচ্ছে ডিসিশন মেকিং প্রসেসটা পড়বা খুব ভালো করে। একটা ডিসিশন কিভাবে আমরা ইফেক্টিভলি রান করাতে পারি, কখন আমরা বলবো যে দিস ডিসিশন ইজ মোর ইফেক্টিভ।
How can you make the decisions more reliable, more effective, more quality? Decision making গুলো কখন তুমি ensure করতে পারবা যে একটা quality decisions made by you. So you can have the steps, you can follow the 6 steps for making decisions more effective. These are the first, you need to define the situations, then there are so many alternatives, you can identify the alternatives and evaluate the alternatives. For example, you want to purchase a new car, নতুন একটা গাড়ি কিনতে চাও, মানে গাড়ি কেনার জন্য তোমাকে কি করতে হবে, এই জিনিসগুলো নিয়ে তোমাকে চিন্তা করতে হবে যে কোন কোন ব্র্যান্ডের গাড়ি আছে, তোমার অ্যাফোর্ডেবিলিটি কতটুকু আছে, তুমি অন্যদের সাথে একটু কথা বলবে, ইউ ক্যান টক উইথ দ্য আদার্স টু বি ভেরি ক্রিয়েটিভ ইন মেকিং ইউর ডিসিশন মোর ইফেক্টিভ। তুমি ক্রিয়েটিভলি চিন্তা করবা যে এই গাড়িটা আর একদিনের জন্য কিনছি না, অন্তত 5-7 বছর 10 বছরের জন্য তো এটা যেন ইউজ করতে পারি, সেই হিসেবে চিন্তা করবা। এটার পার্টস, কম্পোনেন্ট পার্টস গুলো অ্যাভেলেবল কিনা সেটা চিন্তা করবা। এই মুহূর্তে এই দেশে কোন কোন ব্র্যান্ডের গাড়ি পাওয়া যাচ্ছে, সো অ্যাভেলেবিলিটি চিন্তা করবা, অল্টারনেটিভ চিন্তা করবা, ইভালুয়েট করবা, দেন দে উইল সিলেক্ট দ্য মোস্ট অ্যাট্রাকটিভ ওয়ান। ওকে, দিস ইজ দ্য রেশনাল ডিসিশন মেকিং প্রসেস। যে কোনো কিছু, তুমি একটা ইউনিভার্সিটিতে ভর্তি হবা, এটা তোমার একটা সামনে তোমার একটা প্রবলেম যে কোন ইউনিভার্সিটিতে ভর্তি হবা, তখন ইউ ক্যান কালেক্ট দ্য ইনফরমেশন of some university. 110টা ইউনিভার্সিটির ইনফরমেশন নিশ্চয়ই নিবা না, তাই না? তুমি হয়তো 5-6টা অ্যাটেন্ডেন্স কি শেষ নাকি? আমার নেট ছিল না তো, মাত্র জয়েন। অ্যাটেন্ডেন্স নেই এখন, আমরা এই জিনিসটা শেষ করে তারপরে অ্যাটেন্ডেন্স নিব। আমরা কথা বলছিলাম যে হাউ টু মেক ডিসিশনস মোর ইফেক্টিভ। আর ইউ অ্যালাইনড উইথ মি? ইয়েস ম্যাম। জি ম্যাম। যে কোনো একটা ডিসিশনকে ইফেক্টিভ করার জন্য আমরা কি করতে পারি, অনেক কিছুই করতে পারি। একটা হচ্ছে যে আমরা ডিসিশন মেকিং এর এই 6টা স্টেপ সুন্দরভাবে ফলো করে ডিসিশন নিতে পারি। এই 6টা স্টেপ আসলে অনেক ক্রিয়েটিভ এবং রেশনাল ডিসিশন মেকিং অ্যাপ্রোচ। যে কোনো জায়গায়, লাইফের পার্সোনাল বলো আর প্রফেশনাল বলো, সব জায়গায় আমরা এই জিনিসগুলো আসলে চিন্তা করতে পারি। মেয়ে সুন্দর হলে কেমন হবে, কালো হলে কেমন হবে, কালো মেয়ে হয়তো বাপের অনেক বড় বাড়ি আছে ঢাকায়, আর সুন্দর মেয়ে হয়তো অনেক শিক্ষিত, ভবিষ্যতে চাকরি বাকরি করে হয়তো তার আর চালাতেই হবে না। তো অনেক কিছু আমরা চিন্তা করি বিয়ে করার সময়, তাই না? মেয়ের বাপের পরিচয় কতটুকু কাজে লাগবে, সে কোন দল করে, কোন সময় আবার ফেসে যায়। So there are so many alternatives in the society as a whole. You need to analyze. যদি কোনো কিছু চিন্তা না করে হুটহাট করে একটা হেস্টি ডিসিশন যদি নাও, বা সারা জীবন পস্তাতে হবে যে হ্যাঁ এটা তো চিন্তা করি না, ওটা তো চিন্তা করি না, এটা চিন্তা করা দরকার ছিল, তাই না? ঠিক কিনা? জি ম্যাম। আমার আপাতত কৃষ্ণ আচ্ছা, so there are lots of problems in your life, in your professional life and personal life, so you need to recognize the problem first. প্রথমে আমাদের অ্যাংজাইটি কাজ করে, তাই না, যে আসলে আমার কি জন্য এত টেনশন। তখন আমরা টেনশনটা বের করি যে এই কারণে আমার টেনশন। রিকগনাইজ এন্ড ডিফাইন দ্য সিচুয়েশনস। অর্গানাইজেশন চিন্তা করে যে কি ব্যাপার, এত কিছু করতেছি, লস হচ্ছে কেন, and লস হচ্ছে কেন, এটা দ্বারা ফাইন টিউন করার চেষ্টা করে। যে সামটাইমস দে ফাইন্ড আউট দ্যাট their employees are not committed, their employees productivity are not increased, their employees need some training. তারা চিন্তা করে যে ও এমপ্লয়ীদেরকে ট্রেনিং দিতে হবে প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য। দিস ইজ দ্য প্রবলেম, এমপ্লয়িজ আর নট স্কিলড এনাফ, they are not familiar with the technology, this is the problem. So they fine tune the alternatives. Employees need training, এখন এই ট্রেনিং দেওয়ার জন্য তারা অল্টারনেটিভ খোঁজে যে they can arrange the workshop in the in-house facilities or they can send some vendors to train them out. তারা ভেন্ডরদের কাছে পাঠিয়ে দিতে পারে তাদের এমপ্লয়ীদেরকে ট্রেনিং দেওয়ার জন্য, অথবা they can have some facilities through in-house operations, they can hire some trainers. So which one is more effective and which one is more efficient? কোনটা করতে কত খরচ হবে, কোনটা করলে কত টাকা বেনিফিট পাওয়া যাবে, they want to calculate some effectiveness and efficiency. ভেন্ডরদের কাছে পাঠাতে গেলে ইট উইল নট বি এফিশিয়েন্ট, সেখানে অনেক টাকা খরচ হয়ে যাবে। আবার ইন-হাউস ফ্যাসিলিটিস ক্রিয়েট করতে গেলেও যে টাকা কম খরচ হবে তা না, তারা তখন মেজার করার চেষ্টা করে যে কোনটা বেশি লেস এফিশিয়েন্ট, কোনটা মোর ইফেক্টিভ,
ম্যাম আপনার কথা না কেটে কেটে কি করা যায়, ইন্টারনেটের সমস্যা। জি ম্যাম। সো আমরা মোটামুটি তো এই জিনিসগুলো বুঝতে পারছি যে হাউ টু মেক দ্য ডিসিশন মোর ইফেক্টিভ। আমরা অনেক অল্টারনেটিভ নিয়ে চিন্তা করব, যেমন ইউনিভার্সিটি আমরা যদি চিন্তা করি তখন কি চিন্তা করব যে কোন ইউনিভার্সিটির সার্টিফিকেট ভ্যালু কিরকম, মার্কেট রেপুটেশন কিরকম, আমার ব্র্যান্ডিং কতটা ভালো হবে, এরকম চিন্তা করি না? কোথায় টাকা পয়সা কম হবে, কোনটা আমার বাসার কাছে, জি ম্যাম। আমার ট্রান্সপোর্টেশন কস্ট কেমন যাবে, আমি ওয়েবার কত পার্সেন্ট পাবো। সো দেয়ার আর লটস অফ ইস্যুস। সেখানকার ফ্যাকাল্টি কিরকম, এগুলো অবশ্য আমরা কমই চিন্তা করি। আমরা চিন্তা করি যে কতটা আমার বাসার কাছে, তাই না? হ্যাঁ, অনেক সময় অ্যাজ এ ইউনিভার্সিটি আমরা রেপুটেশন চিন্তা করি যে কোন ইউনিভার্সিটির র্যাঙ্কিংটা কেমন পজিশনে আছে, এবং তাদের অ্যাফোর্ডেবিলিটিটা চিন্তা করি যে এটা আমার জন্য অ্যাফোর্ডেবল কিনা। এইগুলো হচ্ছে আমাদের নর্মাল চিন্তা ভাবনা। There are some alternatives and we evaluate the alternatives. Evaluation মানে কি, যে আমি দেখবো যে গ্রিনে ভর্তি হলে কেমন, সাউথ ইস্টে ভর্তি হলে কেমন, ইউবিতে ভর্তি হলে কেমন খরচ হবে, এগুলো আমরা ইভালুয়েট করি, সাম আপ করার চেষ্টা করি যে কোনটাতে ভর্তি হলে আমার সব দিক থেকে আমার স্কোরিংটা ভালো আসে, আমরা স্কোরিং করি। Then we will select the alternatives. স্কোরিং এ যার যেটা স্কোরটা ভালো আসবে সেটা আমরা সিলেক্ট করি। স্কোরিং এর ব্যাপারটা অনেক মজার, এটার উপরেও ম্যাথস আছে। এই স্কোরিং করার প্রিফারেন্স ম্যাট্রিক্স একটা ক্যালকুলেশন আছে। যখন আমরা ওই ক্যালকুলেশনটা করব তখন আমাদের এই স্টেপগুলো আরো ভালোভাবে আমরা বুঝে যাবো আসলে কিভাবে অর্গানাইজেশন গুলো প্র্যাকটিক্যালি করে, প্রিফারেন্স ম্যাট্রিক্স সাজায় তারা টু ইভালুয়েট দ্য অল্টারনেটিভস। লোকেশন ডিসিশন একটা চ্যাপ্টারই আছে, মানে আমরা প্রিফারেন্স ম্যাট্রিক্স। আচ্ছা, আজকের পড়া শেষ? জি ম্যাম, আজকে শেষ ম্যাম। আমাদের মিড টার্মের সিলেবাসও শেষ, এটুকু পর্যন্তই থাকবে, এটুকু ভালো করে পড়বা। এখন শুধু তোমরা একটু রিভাইজ করবা। ওকে ওকে ম্যাম। ওকে ম্যাম। ম্যাম কত তারিখ পর্যন্ত ক্লাস হবে আমাদের? ক্লাস এখনো অনেকগুলো আছে, আমরা নেক্সট ক্লাসে মোটিভেশন করব। ম্যাম ঈদের আগে তো বৃহস্পতিবারই শেষ না? ঈদ তো হবে বোধহয় 21 তারিখ। জি ম্যাম। ম্যাম 21 তারিখ। ম্যাম ঈদের পরে যে আপনার এক্সামের আগে কি কোনো ক্লাস টাস হবে? হবে তো প্রথম। ক্লাস করবে অনেকগুলা, এরপর আর এক মিনিট ক্লাস করবে। আমরা নেক্সট ক্লাসে মোটিভেশনাল লিডারশিপ করব। মোটিভেশনাল লিডারশিপ থেকে আমরা পরবর্তীতে একটা অ্যাসাইনমেন্ট বা প্রেজেন্টেশন দিয়ে দিব। এই চারটা ভালো করে পড়বা, এটা হচ্ছে ডিসিশন মেকিং স্টেপস। দেখো একটু দেখে নাও সবাই চেহারাটা। আচ্ছা জি ম্যাম। ঠিক আছে, এই দিস আর দ্য স্টেপস। এখানে এক্সাম্পলটা আছে, একটু দেখো এক্সাম্পল, তাহলে মোটামুটি আইডিয়া গুলো আসবে যে পরীক্ষায় প্রশ্ন আসলে কিভাবে লিখতে হবে। ওকে পরীক্ষার আগে ক্লাস হবে 15 তারিখ, আর 20 তারিখে কি ক্লাস হবে? 21 তারিখে? ম্যাম ম্যাম 20 তারিখ হবে না। না ম্যাম ঈদের আগের দিন বন্ধ হবে। এটা কোনো কথা? গরু কেনার জন্য কত হবে নাকি ম্যাম? ম্যাম ক্লাস হলেও অনেকে পার্টিসিপেট করতে পারবে না। আচ্ছা, আর ঈদের পরে হচ্ছে বন্ধ 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 27 তারিখ। 29 তারিখে পরীক্ষা না, 27 তারিখে ক্লাস তাহলে হবে। বন্ধ দিলে হয়তো 28 তারিখ দিবে। আচ্ছা ম্যাম, যদিও ক্লাস 10 বিশেষ কোনো কিছু দেন না, কারণ ওই সময়টাতে অনেকে গ্রামে যাবে আবার আসবে, সো সব জিনিস মিলে। হ্যাঁ, আমরা তো আমাদের মিড টার্মের যে সিলেবাস এটা শেষ করে ফেলেছি, সো নাথিং টু ওয়ারি অ্যাবাউট। আমরা এই যে ডিসিশন মেকিং পর্যন্ত আমাদের মিড টার্মের সিলেবাস, এটা আমরা রিভিউ করে দিয়েছি, শেষ করে দিয়েছি, এভরিথিং ইজ ফাইন। ওকে জি ম্যাম। এখন কাজ হচ্ছে যে তোমরা একটু পড়বাই, মানে অ্যাটেন্ডেন্সটা কালেক্ট